মাফ করবেন আমার ল্যাঙ্গুয়েজের জন্য অফিসাররা, যে পুলিশের ভিতরে ব্রাহ্মণ রিক্রুট করার জন্য বিসিএস আছে, আর পুলিশের ভিতরে নবশূদ্র, অচ্ছুত, জবন, এই নিম্নবর্ণের লোকদেরকে রিক্রুট করবার জন্য হলো কনস্টেবল আছে, সাব ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টর আছে, আলাদা রুট আছে। ইংল্যান্ডে যাদের আইন দিয়ে আমাদের পুলিশ চলে, সেখানে তো দুই রকম রিক্রুটমেন্ট নাই। ইংল্যান্ডের পুলিশের যে আইজি হয় সে কনস্টেবল পদে অ্যাপয়েন্টেড হয়, কারণ ব্রিটিশরা চিন্তা করেছে লাঠিয়াল বাহিনী রাখবে হলো প্রজাদের ভিতর থেকে, আর লাঠিয়ালদের বসিং করবে হচ্ছে সাদা হোয়াইট স্কটিশ ব্রিটিশরা এসে করবে। এবং তাই ছিল হিস্টোরিক্যালি। আমাদের আমলাতন্ত্র দেখেন, ডিসিএসপি অলওয়েজ দেখবেন এই পুরো ইন্ডিয়ান গভর্নেন্সে দেখবেন হোয়াইট পিপল ছিল, আর এদের লাঠিয়াল ছিল হলো আমার আপনার বর্ণের লোকেরা। ইভেন পলাশীর প্রান্তরে যুদ্ধ করেছে কারা? সাদারা যুদ্ধ করেছে। ওয়েস্টফেলিয়ান ট্রিটি যদি দেখেন 1648 সেখানে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার গুলো এসে সিদ্ধান্ত নিল যে তারা আসলে সভরেন্টিকে কিভাবে সম্মান করবে, ট্যাক্স পেয়ারদেরকে কিভাবে একটা ক্রস সেকশন থ্রেডের ভিতরে রাখবে না, যেই জায়গা থেকে মূলত রাষ্ট্রের সভরেন্টি কোশ্চেন আসছে। এবং কলোনিয়াল রুলের এগেইনস্টে 1776 যখন আমেরিকা স্বাধীন হয়ে গেল, ফরাসি দেশে বিপ্লব হয়ে গেল 1789 এরপর থেকে যে রিপাবলিক মডেলের রাষ্ট্র তৈরি করবার যে জায়গা, সেখান থেকে কিন্তু রাজ্য থেকে সোশ্যাল কন্ট্রাক্ট পরিবর্তন হয়ে রাষ্ট্রে এসছে। এবং রাষ্ট্রে আসা ইনএভিটেবল রিয়ালিটি ছিল যে সৈনিকদেরকে দিয়ে, যাদেরকে দিয়ে আমরা যুদ্ধ করাই, দেশ দখল করাই, তাদেরকে দিয়ে গভর্নেন্স, সিভিল গভর্নেন্স অ্যাডমিনিস্ট্রেট করা সম্ভব না। তাহলে সেই জায়গা থেকে যখন পুলিশিং এর ধারণা এসছে, আমরা আসলে সেই সময়টাতে কোথায় ছিলাম? এবং আমাদের পুলিশিং এর ধারণা দেখেন, এট এ টাইম যখন এই ব্রিটিশ ইন্ডিয়ান কলোনিতে ব্রিটিশরা যখন এই পুলিশ আইন করছে, প্রায় একই সময় কিন্তু ইংল্যান্ডের জন্য পুলিশ আইন করা হয়েছে, এবং আমারও এটা পড়ার সুযোগ হয়েছে। এবং আপনি দেখবেন যে এত ডিফারেন্ট, মনে হচ্ছে যে দুইটা গ্রহের জনপদের জন্য, দুই ধরনের মানুষের জন্য এক ধরনের প্রভুরা দুই রকমের আইন তৈরি করছে। তাহলে দেখেন, তাহলে ফান্ডামেন্টালসটা কোথায়? ফান্ডামেন্টালসটা হচ্ছে যে আমরা হইলাম প্রজা, আমরা খ্রিস্টান না, আমার গায়ের রং সাদা না, আমি একটা মানে প্রচুর দূরে একটা দেশে থাকি, যাদেরকে ধরে নেওয়া হচ্ছে তারা অত্যন্ত অনভিজাত, তারা অসভ্য, তারা বর্বর। ইয়েট সেই সকল বর্বর জাতির সোনা রূপা লুট করবার জন্য সাদা রঙের ভদ্র ডাকাতরা এই দেশে আসছে পাহারা দেওয়ার জন্য। বলো মানে কি ভদ্র জাতি তারা, দেখেন আসছে বর্বর জাতির দেশে তার সোনা রূপা পাহারা দেওয়ার জন্য। কিরকম পাহারা দিয়েছে? লর্ড ক্লাইভের মতো করে। পলাশীতে যখন আমাদের স্বাধীনতার সূর্য ডুবে গেল 1757 সালে জুন মাসের শেষে, পরের দিন ইনফ্যাক্ট 24 তারিখের ঘটনা বলতেছে লর্ড ক্লাইভ যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করছি, আমার ভয় করতেছিল যে মুর্শিদাবাদের জনগণ সম্ভবত আমাকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবে। কিন্তু সেই আমি যখন খুব নীরবে, শুধু না, মুর্শিদাবাদের জনগণ যেভাবে আমাকে ওয়েলকাম করলো তাদের বাজারে, কেউ লাউ এনে দিচ্ছে, কেউ কুমড়া এনে দিচ্ছে, মানে দেবতা এসছে ঘোড়ায় চড়ে, দ্য সেভিয়ার, দ্য হোয়াইট সেভিয়ার। এবং শুধু তাই না, জগৎ সেন অভিজাত যারা তখনকার দিনে মার্চেন্ট ব্যাংকার ছিলেন, তারা পুরো তাদের ব্যাংক ওপেন করে দিয়েছে, গোল্ডের মানে যে খাজানা ছিল খাজানা ওপেন করে দিয়েছে। ব্রিটিশ ক্রনিকলার লিখেছে দুইটা জাহাজ ভরে সেই ক্লাইভ কলকাতা বন্দর থেকে শুধু সোনা নিয়ে গেছে, এবং সে এত পরিমাণ লুট নিয়ে গেছে, even the looters and their parliament were forced to form an investigation committee। মানে চোর ডাকাতরা মিলে চিন্তা করতেছে এত চুরি কিভাবে জাস্টিফাইড হইতে পারে। মানে যারা পার্লামেন্টে বসে সারা দুনিয়ার কলোনিয়াল গভর্নেন্স করতেছে, তারা পর্যন্ত একটা তদন্ত কমিটি করে দিয়েছে ক্লাইভের চুরিটাকে ইনভেস্টিগেট করবার জন্য। এবং সেই ব্রিটিশ পার্লামেন্টে তাকে ইমপিচ করা হয়েছে, এবং পরবর্তীতে সে আত্মহত্যা করেছে ক্লাইভ। তুমি এই যে দেখেন যে গভর্নেন্সের গোড়ার জায়গাটা কোথায়, যে আমরা একটা কিংডম, একটা মহারাজ্য থেকে একটা পিপল সেন্ট্রিক রিপাবলিকে টার্ন করছি। অতএব সেই টার্ন করবার জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনি সেই রিপাবলিকান মডেলের যে গভর্নেন্সটা দেবেন, সেটার জন্য সৈনিকরা আসলে উপযোগী না, সেটার জন্য একটা ডিফারেন্ট সেট অফ পিপলকে লাগবে। এবং সেখান থেকে পুলিশের ধারণা আসছে। এবং যে দেখেন আমাদের পুলিশিং এর রিক্রুটমেন্ট, আমি পেপারে দেখলাম রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে খুব বেশি কথা বলা হয়নি। দেখেন কিভাবে কলোনিয়াল রিক্রুটমেন্ট এখনো প্রচলিত আছে। আমাদের দেশে দেখবেন
যে মাফ করবেন আমার ল্যাঙ্গুয়েজের জন্য অফিসাররা, যে পুলিশের ভিতরে ব্রাহ্মণ রিক্রুট করার জন্য বিসিএস আছে, আর পুলিশের ভিতরে নবশূদ্র, অচ্ছুত, জবন, এই নিম্নবর্ণের লোকদেরকে রিক্রুট করবার জন্য হলো কনস্টেবল আছে, সাব ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টর আছে, আলাদা রুট আছে। ইংল্যান্ডে যাদের আইন দিয়ে আমাদের পুলিশ চলে, সেখানে তো দুই রকম রিক্রুটমেন্ট নাই। ইংল্যান্ডের পুলিশের যে আইজি হয় সে কনস্টেবল পদে অ্যাপয়েন্টেড হয়, হ্যাঁ, তার অফিসিয়াল পোস্ট তাই, যে সে হলো কনস্টেবলদের চিফ। কিন্তু আমার কেন এই দুই জায়গায় দুইটা রিক্রুটমেন্ট ধরে রাখতে হয়েছে ব্রিটিশ কলোনিয়াল মডেলে? কারণ ব্রিটিশরা চিন্তা করেছে লাঠিয়াল বাহিনী রাখবে হলো প্রজাদের ভিতর থেকে, আর লাঠিয়ালদের বসিং করবে হচ্ছে সাদা হোয়াইট স্কটিশ ব্রিটিশরা এসে করবে। এবং তাই ছিল হিস্টোরিক্যালি। আমাদের আমলাতন্ত্র দেখেন, ডিসিএসপি অলওয়েজ দেখবেন এই পুরো ইন্ডিয়ান গভর্নেন্সে দেখবেন হোয়াইট পিপল ছিল, আর এদের লাঠিয়াল ছিল হলো আমার আপনার বর্ণের লোকেরা। ইভেন পলাশী প্রান্তরে যুদ্ধ করেছে কারা? সাধারণ যুদ্ধ করেছে। লর্ড ক্লাইভের সোলজার ছিল আপনার প্রায় 900 সামথিং, 1000-এর মতো, তার ভিতরে 700-র উপরে ছিল হলো ইন্ডিয়ান প্রজা, মার্সেনারি, ভাড়াটিয়া যোদ্ধা পাওয়া যেত। কারণ তখন আপনারা জানেন যে মানুষের জব ছিল না, সবচেয়ে বড় জব ছিল হলো যুদ্ধ। এবং রয়্যাল ফ্যামিলি অথবা বড় বড় মার্সেনারি কোম্পানি থেকে তখন এটা রিক্রুটমেন্ট করা হতো। তো সেই জায়গাতে দেখেন আমার রিক্রুটমেন্ট প্রসেসের আজকে আলোচনা দেখেন, সব অফিসারদের নিয়ে আলোচনা হচ্ছে। ওরা কতজন? 6000 সামথিং। 2 লক্ষ ফোর্সের কোনো রিপ্রেজেন্টেশন নাই, যারা কনস্টেবল, যারা ইন্সপেক্টর, যারা সাব ইন্সপেক্টর, তাদের কোনো রিপ্রেজেন্টেশন এখানে নাই। তবে এখানেও ব্রাহ্মণদের জন্য, ব্রাহ্মণদের স্বার্থে সকল ব্রাহ্মণরা এসে আলোচনা করতেছে ফিউচারে ব্রাহ্মণদেরকে কিভাবে প্রফেশনাল করা যায়। নবশূদ্ররা কোথায়? আমার 2 লক্ষ নবশূদ্রের রিপ্রেজেন্টেশন নাই কেন? আমাকে মাফ করবেন, আমার মধ্যে তো অভদ্র লোকরে দাওয়াত দিয়ে আইন এখন আপনারা বিপদে পড়ছেন, আর কোনোদিন হয়তো দাওয়াত দিবেন না। কিন্তু আপনি যখন পুলিশ ফোর্স নিয়ে কথা বলবেন, আপনাকে তো সবাইকে নিয়ে কথা বলতে হবে। আপনি তো শুধু অফিসারদেরকে চরিত্র বদলাইলে তো লাভ হবে না। তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে, একটা সিঙ্গুলার রিক্রুটমেন্টে আসতে হবে। দ্বিতীয় একটা বিষয় আকবর ভাই বলে গেছেন, পুলিশ ফোর্সকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। আমি এটা নিয়ে বহুবার কথা বলেছি। পুল রিক্রুটমেন্ট দরকার, যে আপনি অফিসার হিসেবে অথবা কনস্টেবল হিসেবে যাকে রিক্রুট করছেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাকে পুল থেকে সিলেক্ট করে নিয়ে যাবে। আমার উপজেলা পরিষদ তখন বিজ্ঞাপন দেবে যে আমার 5 জন কনস্টেবল দরকার, 2 জন এসআই দরকার, 1 জন এসপি দরকার। সেই বিজ্ঞাপন মোতাবেক সবাই সেখানে জবের জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তার পুল সিলেকশন হবে। কারণ আপনি জানেন না যে আসলে কে কোন জবের জন্য বেটার। একবার একটা সিস্টেম দিয়ে রিক্রুট করবার পরে তাকে আর চেঞ্জ করা হচ্ছে না। এরপর হচ্ছে আর্মি সিনড্রোমের কথা বলে গেছে, পুলিশ ফোর্সের ভিতরে আর্মি সিনড্রোম ঢুকেছে, একই রোগ। ওদের ডিওএইচএস আছে, অতএব আমাদেরও পিওএইচএস লাগবে, পুলিশ অফিসার্স হাউজিং অ্যাসোসিয়েশন। ওর ব্যাংক আছে, তো আমারও একটা ব্যাংক লাগবে। ওর অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে একবার মারলে 3 জন মারা যায়, অথবা আমারও এরকম একটা অস্ত্র লাগবে 7.62 ব্যারেলের, একটা দিয়ে 3 জনে মারা ফেলবো। এরপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী দেখাবো, স্যার খালি একটারে মারছি, একটাই দৌড়ায়, বাকিগুলো দৌড়ায় না, তাহলে আরো ভালো অস্ত্র দেন যেন দৌড়ায়। তাহলে রিফর্মের কথা যখন আমরা বলছি ইটস এ সিরিয়াস বিজনেস টু বি আন্ডারটেকেন। এইটা হেলাফেলা করার কোনো বিষয় না। এরপরে হচ্ছে দেখেন লোকাল সার্ভিস, যে সার্ভিসটা সবসময় দুর্নীতিবাজদের কথা আমরা বলি, তারা আসলে কারা? অফিসাররা তো ঘুষ নেয় না, ডাইরেক্ট নেন না, ঘুষ লেনদেনটা হয় হচ্ছে থানায়। এখন থানার পুলিশকে, ট্রাফিক পুলিশকে আমরা বকা দিই যে ও 10 টাকাও নেয় ট্রাফিক পুলিশ। ওকে রাষ্ট্র কয় টাকা বেতন দেয়? ওকে আপনি কয় টাকা বেতন দেন? ও কি করবে? সিপিডি বলছে ঢাকার মতো শহরে 2 জন যদি বাচ্চা থাকে, মিনিমাম 60,000 টাকা না থাকলে আপনি ক্যালোরি বেঁচে থাকা, প্রাণীর মতো বেঁচে থাকতে আপনার যতটুকু লাগে অতটুকুনি আপনি বাঁচতে পারবেন না ঢাকায় 2টা বাচ্চা নিয়ে। তাহলে আপনি তাকে বেতন দেন 19,000 টাকা, 22,000 টাকা, কিছু রেশন দেন। এইটা দিয়ে 2টা বাচ্চার সন্তান, অনেক ফ্যামিলিকে বাবা মাকে লুক আফটার করতে হয়, গ্রামের পরিবারকে দেখাশোনা করতে হয়, অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিতে হয়। সে কিভাবে চলবে? ও কি ফেরেশতা? আল্লাহ তাআলা তো পুলিশ বাহিনীকে ফেরেশতা বানায় পাঠায় নাই। ফেরেশতারা আল্লাহর অভিযোগ করছিল না যে তুমি কি একটা জিনিস বানাইছো, তোমার জিকিরও করে না, ভায়োলেন্স করে, দুর্নীতি করে, তোমার অবাধ্য হয়। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছিল যে ওদেরকে যা দিছি ওটা তোমাদেরকে দেই নাই, যদি দেই তারপরে কি হবে চেক করে দেখবা। তো 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নফস দিয়ে দুনিয়ায় পাঠাইছিল না? সারা দুনিয়াতে আইসা করাপশন কইরা 9 নম্বরে 2 নম্বরে চুরি চামাই মাগিবাজি সব করছে এরা, 2 ফেরেশতা আইসা।
আল্লাহ দেখাই দিচ্ছে যে ওরা কেন দিচ্ছে, ওইটা তোমারে কেন দিইনি, তুমি খালি জিকির করো আমার। ওরা জিকিরও করে, গুনাহও করে। তুমি পুলিশ তো এরকম একটা মানুষ ভাই, আমার সমাজ থেকে বাইরে আসছে, ও 19,000 টাকায় কিভাবে ভালোভাবে জীবনযাপন করবে? আপনি তাকে হাত পা বেঁধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় ওর মতো করে তোমাকে সাঁতার কাটতে হবে, কিভাবে সম্ভব? তার কোনো ইনসেন্টিভ নাই। তাহলে আমরা যেটা বরাবর বলছি, শুধু পুলিশ না, বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে, বেঁচে থাকার সম্মানজনক মর্যাদা সম্পন্ন বেতন লাগবে। সেই বেতনের পরে হচ্ছে আপনি প্রিভিলেজ দেবেন অফিসারদেরকে, সেটা অন্য বিষয়, যে অফিসার ক্যাটাগরি তার প্রিভিলেজ আসবে, কিন্তু লিভিং ওয়েজটা তো তাকে দিতে হবে, তখন না আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন। পুলিশের কমন সমস্যা দেখেন, গ্রেফতার করে নিয়ে আসে, এই গ্রেফতার করে আনার পরে তাকে যে দুপুরে খাওয়াবে, এই খাওয়ানোর কোনো টাকা রাষ্ট্রের বাজেটে নাই। এই লোকটাকে যে পরের দিন গাড়িতে করে নিয়ে আপনার ওই যে ইয়েতে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে, হাজির করতে হবে, এই হাজির করবার কোনো এক্সপেন্সেস রাষ্ট্র তাকে দেয় না। ব্রিটিশ আমলেও এগুলো নিয়ে মানে তখন যারা ভাইসরয় ছিল তাদের কাছে কমপ্লেইন গেছে। ভাইসরয়ের একটা বিখ্যাত উক্তি আছে, they must live by the land, বলে দেয়া আছে। ওরা খুঁজে খাজে খাবে আর কি, রোল কাটি নেই মানে কি খুঁজে খাজে খাবে, মানেটা কি? দুর্নীতি করে খাবে। তাহলে ব্রিটিশ কলোনিয়াল মডেলটাই তো আমরা এখন পর্যন্ত রেখে দিয়েছি, তাদেরকে সম্মানজনক ভাবে বেঁচে থাকার কোন উপার্জনের জায়গা আমরা করে দেই নাই। তাহলে প্রত্যেক পদে পদে তাকে যখন আপনি অসম্মানিত জীবনযাপন করবার জন্য বাধ্য করবেন, সে তো নাগরিকের সম্মানজনক সেবা দিতে পারবে না, এটা প্র্যাকটিক্যাল না, সিম্পল ইম্পসিবল একটা রিয়ালিটিতে বাস করছি আমরা। তাই সেই সকল বাস্তবতাতে আমার কাছে মনে হয়েছে কমিশনের আলোচনা আসছে, জারিফের সাথে আমারও লম্বা আলোচনা হয়েছে। আমি সিরিয়াসলি কমিশনের নেক্সট মিটিং এ এটা রেজ করব যে কেন পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াসলি আলাপ হওয়া দরকার। এখানে জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন যে পরামর্শ নেওয়া হয়েছে, পুরো কথা। ইনফ্যাক্ট এরা একমাত্র কমিশন যারা কারোর কাছে কোনো মতামত নেয়নি, এবং এটা দিয়ে দায়িত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্র সচিব। ওনাকে আমি সরাসরি জিজ্ঞেস করছি যে আপনাদের কেন মনে হইল যে আমরা সব বলদ আর আপনারা সব বুদ্ধিমান, আপনারা সব বুঝেন আর আমরা বুঝি না, আমাদের পরামর্শ লাগলো না? তাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন। আমাদের মতো খারাপ বদমাইশ টাউট টাইপের পলিটিশিয়ান দিয়ে তো আপনার লাগবে বাস্তবায়ন করতে দিন শেষে। পলিটিশিয়ানরা ওভারঅল টাউট টাইপের লোক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবায়নটা কারা করবে? সুশীলরা এসে করবে? কারা করবে? এই দিন শেষে এই পলিটিশিয়ানদেরকে দিয়েই তো আপনার দেশ চালাইতে হবে। তাহলে তাদেরকে আপনি প্রসেসের সাথে এনগেজ করলেন না, তাহলে তাকে আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে পুলিশ সংস্কারের ব্যাপারে 2টা লাইন লেখানোর জন্য বাধ্য কিভাবে করবেন? আপনি তো প্রস্তাবনাই দিলেন না, তাকে বাধ্য করলেন না, তার কাছ থেকে কোনো কমিটমেন্ট নিলেন না, ওয়াদা নিলেন না। তাহলে আগামী নির্বাচনে ম্যানিফেস্টোটাতে আমি কিভাবে আপনি আমাকে এনফোর্স করবেন? সিভিল সোসাইটি আমাকে এনফোর্স কিভাবে করবে? অতএব সেই জায়গাতে পুলিশ সংস্কার কমিশন ভেরি ব্যাডলি একটা কাজ করেছেন, ভেরি আনপ্রফেশনাল কাজ করেছেন, এবং এখন ঐক্যমত কমিশনে আলোচনাটা না হওয়ায় কাজটা আরো খারাপ হচ্ছে। অতএব আমাদের পক্ষ থেকে, আপনাদের তরফ থেকে, যার যার জায়গা থেকে আছে, আমরা সিরিয়াসলি ঐক্যমত্য কমিশনকে এটা রেজ করব যে কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে। কারণ জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, যাদের নাম বারবার আসছে, তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়বার আলোচনাটা মানে একটা অবলিভিয়াস ডিসকাশন হবে আর কি। অতএব সেই জায়গা থেকে যারা আজকে আয়োজন করেছেন, পেপার প্রেজেন্ট করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।